মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের পরিশ্রম আছে, এবং আপনারা জানেন আমি দীর্ঘ 16টি বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সম্মুখ সারিতে আপনাদের সাথে লড়াই করেছি, এবং তারই ধারাবাহিকতায় আজকে এই নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, একটি নীতি নৈতিকতার দল, একটি আদর্শবাদী দল, একটি কঠোর দেশপ্রেমিক দল, যে দলে সৎ যোগ্য লোকের কোনো অভাব নাই, সেই দল থেকে আমার মতো একজন নগণ্য ব্যক্তিত্বকে এই নির্বাচনে মনোনীত করেছেন। আমি এই জন্য প্রথমত আল্লাহর কাছে কৃতজ্ঞতা বোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামীর আমারই অত্যন্ত শ্রদ্ধেয় ভাই, জামাত ইসলামীর রোকন, উচ্চ পর্যায়ের একজন নেতা, ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন মানুষ, ব্যবসায়ী, এবং ওনাকে আপনারা চিনেন। দীর্ঘ একটি বছর তিনি জামাতের মনোনীত প্রার্থী হিসেবে তিনি অনেক কঠোর পরিশ্রম। যখন দল থেকে আমার কথা ঘোষণা করা হলো এবং তাকে বলা হলো, তিনি হাসি মুখে তা বরণ করে নিলেন। এটাই হলো জামাতের প্রকৃত চরিত্র। জামাত যারা করে, কোনো বিদ্রোহী কিংবা বিদ্রোহ, এই দলে বিদ্রোহ বলতে কোনো কথা নেই। এমনকি আমি জোর গলায় শক্তি দিয়ে বলতে পারি, আমাদের স্বয়ং আমিরও যদি কোনো অন্যায় করে, ভুল করে, তাকেও দল ক্ষমা করে। এত যেটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের সবারই বিক্রি ছিল। তো সেই জন্য আমি আমার শ্রদ্ধেয় ভাই ইঞ্জিনিয়ার তৌফিক হাসানের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি ইশতেহার নিয়ে কথা বলবো। ইশতেহার নিয়ে কথা বলা শেষ হলে আপনাদের আর থাকতে যাবেন না, সেই জন্য আগেই দু একটি কথা বলে নিচ্ছি। দেখুন, ধলেশ ছিল ওই পার, জোড়া ব্রিজের ওই পারে যেতে হয়। সেই সিরাজদি খান থেকে শুরু করে সেই সাভারের প্রত্যন্ত অঞ্চল, এদিকে আমিন বাজার, এদিকে আরবার গলাতিয়ার শেষ প্রান্ত, এত বড় ঢাকা শহরের 3 গুণ একটা জায়গা। সেই জায়গায়, এই বৃহৎ জায়গায় চলাফেরা করা, এটাকে প্রচার করা আমার জন্য একটু ডিফিকাল্ট টাস্ক হয়ে গেছে। তবে আপনারা সেই কাজগুলো আমার জন্য সহজ করে দিচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন এই কেরানীগঞ্জে কিংবা ঢাকা 2 আসনের সর্বত্র একটা প্রার্থীর, আমি একজন প্রার্থীর বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ছাড়া কি অন্য কারোটা চোখে পড়েছে আপনাদের? আপনারা সত্যের পথে যদি কাজ করে থাকেন, আপনাদের সেটা বলতে হবে। আমরা কি তার মানে লাগাইনি? তার মানে আমরা 3 জন প্রার্থী, আমাদের ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং আমি কর্নেল হক, আমাদের কি পোস্টার ছাপানো, আমাদের কি বিলবোর্ড লাগানো হয়নি? আমাদের কি কারা কেন খুলেছে? আমরা কি যদি একই কাজ করতাম তাহলে কি আমানুল্লাহ আমান সাহেবের কোনো থাকতো? আমার সামনে দেখেন কারো তার একটা কোনো হয়েছে কিনা, আমার ক্যাম্পের সামনে লাগিয়েছে, আমার বাসের সামনে লাগিয়েছে। শুধু এটা নয়, ভোটার 4,15,000, তার ব্যানার ঘুরে দেখেন 5 লক্ষ ব্যানার হবে। ভোট কেন্দ্রে সে ব্যানার লাগিয়ে ভরে ফেলেছে, কেউ দেখবার নেই। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে? প্রত্যেকে টাকা আসছে, এক একটা ওয়ার্ডে 4-5টা করে অফিস, রঙিন পোস্টার এখনো তার লাগানো আছে এবং লাগাচ্ছে। এখনো সেই গেট যে করেছে 1 বছর আগে, একটা গেটের একটা বাসও খোলেনি, সেখানে তার ব্যানার লাগানো হচ্ছে। আমার কর্মীদেরকে, আমার সমর্থকদেরকে ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে আমান সাহেবের লোক, এজেন্টদেরকে যাতে না যায় এজেন্ট হিসাবে। প্রত্যেকটা নাম সংগ্রহ করে ঘরে ঘরে রাত্রে গিয়ে ঠ্যাং ভেঙে দিবে, পা ভেঙে দিবে, হাত ভেঙে দিবে, এবং 12 তারিখে দেখিয়ে দিবে এখন হালকা দিব, 12 তারিখে পুরোটা দিব। এই যে কথাগুলো জনাব আমান সাহেব 18ই জানুয়ারি যে বক্তব্য রেখেছেন, ফেসিবাদকেও হাট মানেছে না। আপনারা দেখেছেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, উনি ধানের শীষ ছাড়া কাউকে, সবাইকে নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা কি গণতন্ত্রের ভাষা? প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারও দেশপ্রেমিক, আপনারা সত্যপ্রেমিক, আপনারা এই জিনিসগুলো যদি প্রকাশ না করেন, এই যদি আপনার পক্ষপাতিত্ব করেন, মনে রাখবেন পক্ষপাতিত্ব করে হাসিনার সাংবাদিকরাও টিকে নেই, তারাও হারিয়ে গেছে। আপনাদেরও মিথ্যাকে ঢাকার জন্য কিন্তু একই পরিণতি হতে পারে। প্রিয় ভাইয়ের আরেকটি কথা না বললেই নয়, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনার বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আমার অনুজ, আমি অত্যন্ত স্নেহ করি তাকে, তিনিও আমাকে সম্মান করেন। আমরা এমন একটা দল করি যে দল কখনো অন্য দলের প্রশংসা যদি করতে না পারি আমরা চুপ করে থাকি। আমরা এমন কোনো অন্যায় কাজ করি না যেটা অন্যে হেয় উৎপন্ন হয়। কোনো লোককে আমরা আঘাত দিই না। তিনি অযথা হয়তো কোনো কারো ইঙ্গিতে হয়তো করেছেন, একটা সংবাদ সম্মেলন করেছিলেন গতকাল উপজেলায়, সেখানে তিনি যা বলেছেন সর্বৈব মিথ্যা। আমি তাকে খুবই স্নেহ করি, আমাদের মধ্যে কথোপকথন হয়, ভালোবাসা আছে, হৃদ্যতা আছে, আমরা তো শত্রু নই। কিন্তু তিনি যে অভিযোগ করেছেন ইশতেহার অভিযোগ করেছেন যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ব্যানার ছেঁড়া, অনিয়ম, পোলিং এজেন্ট ইত্যাদি বিষয়গুলো আমাদের দ্বারা হয়েছে, তাদেরকে আন্ডারমাইন করছি, তাদেরকে আমরা বলছি যে উনি নির্বাচন করবেন না, যার ছড়ে যাবেন ইত্যাদি কথাগুলো আমাদের দলের কারো মুখ থেকে কখনো প্রকাশিত হয়নি। সুতরাং এটা যা করেছেন হয়তো কোনো ইঙ্গিতে করেছেন, আমি তাকে কোনো কিছু অভিযোগ করছি না। তিনি হয়তো তার ভুল বুঝবেন এবং ভুল বুঝে এক সময় ক্ষমা চাবেন আমাদের দলীয় বিশ্বাস করবেন। আমি এখন মূল বিষয় যাচ্ছি ইশতেহার। চেষ্টা করেছি ঢাকা 2 আসনের প্রতিটি এলাকাকে আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং সময় নিয়ে বুঝেছি, মানুষের সাথে কথা বলে বুঝেছি 10টা ইউনিয়নে কি কি সমস্যা এবং কি কি করণীয়। এই জন্য আমাদের বিলম্ব হয়েছে। এই জন্য আমি ইশতেহার পাঠ করছি, আপনাদেরকে কপি দেওয়া হবে, আপনারা নিয়ে যাবেন। আর তার আগে বলতে চাই যে আমাদের বাংলাদেশ জামাতি ইসলামী আমাদের নিজস্ব ইশতেহার, আপনারা জানেন কয়েকদিন আগে হোটেল শেরাটনের বনানী শাখায় আনুষ্ঠানিকভাবে আমাদের ইশতেহার 41 দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। সেই ইশতেহারের আলোকে আমাদের এটা করা হয়েছে। একই সাথে ওই ইশতেহারের কাছ থেকে আমরা ভালো জিনিসগুলো যেগুলো আমাদের জন্য প্রযোজ্য আর আমাদের সমস্যাগুলো একত্রিত করে আমরা রচনা করেছি। অভিজ্ঞ আমাদের পলিটিশিয়ান এবং আমাদের নেতারা করেছেন, আমি তা পড়ে শোনাচ্ছি। এটা ঢাকা 2 সংসদীয় আসন, কেরানীগঞ্জ, সাভার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য আমাদের উন্নয়ন ভাবনা। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ও 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আমি নিজে কর্নেল মোহাম্মদ আব্দুল হক আমাদের ঢাকা 2 আসনের জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। 1, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। আমরা দুর্নীতি দমন এবং প্রতিরোধ জিরো টলারেন্স এই ব্যাপারে। এই জন্য আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি সেগুলো বললে সময় লাগবে। আমি শুধু এর হ্যান্ডিংয়ে 4টা পদ্ধতি আমরা গ্রহণ করব যাতে দুর্নীতি চিরদিনের জন্য নির্মূল হয়ে যায়। 2 নম্বর আমরা গুরুত্ব দিয়েছি বেকারত্ব দূরীকরণ। আপনারা জানেন কেরানীগঞ্জের মানুষ ইয়াং জেনারেশন ঘরে ঘরে বেকার এবং বেকারত্বের কারণে তারা এমন পেশা বেছে নেয় যে পেশাগুলো আসলে সামাজিক পেশা নয়। যেমন চাঁদাবাজি করে, অনেক পলিটিশিয়ানরা তাদেরকে পিক করে নিয়ে যায় বেকার করছে, পিক করছে, তাদের দিয়ে চাঁদাবাজি করাচ্ছে, মাদক ব্যবসা করাচ্ছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে 5 বছরে আমরা এমন পরিবেশ তৈরি করব যে কেরানীগঞ্জের ইয়াং জেনারেশন কেউ বেকার থাকবে না। হয় লেখাপড়া করবে, না হয় চাকরি করবে, না হয় বিদেশ যাবে। টেকনিক্যাল ট্রেনিং দেবো আমরা, একটা বিশাল পরিকল্পনা আমাদের আছে। এবং 2 নম্বর। 3 নম্বর হলো শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। শিক্ষা আমাদের ঢাকা 2 আসনের তথা সাভার কেরানীগঞ্জের আপনারা দেখবেন শিক্ষার হার একেবারেই কম।
ক্লাস 5 করেই তারা দোকানে চলে যায় অথবা বিদেশ চলে যায়। এই কারণটা হলো পলিটিশিয়ানরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে চায় না, সুশিক্ষিত করতে চায় না। কেন? সুশিক্ষিত করলে তারাও নেতা হয়ে যাবে। শুধু এক নেতা এক কেরানীগঞ্জ থাকবে, এই থিওরি থেকে তখন বের হয়ে আসতে হবে। সেই জন্য তারা লেখাপড়ার প্রতি স্কুল কলেজগুলো গভর্নিং বডি তাদের পকেট কমিটি হিসাবে কাজ করে। আমরা সেখান থেকে বের হয়ে ইনশাআল্লাহ শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে নিব। ঘরে ঘরে মাস্টার ডিগ্রি পাস থাকবে, তা না হলে অনার্স পাস থাকবে, মাওলানা হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মিলিটারি অফিসার হবে, প্রশাসক হবে। আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য চিকিৎসা খুবই অপ্রতুল। একটা মাত্র হেলথ কমপ্লেক্স যেটা দিয়ে যথাযথভাবে এটা আসলে পালন করার, এই স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সাভার এবং কেরানীগঞ্জে 50 শয্যা থেকে এটাকে 100 শয্যায় উন্নীত করবো। 100 শয্যায় উন্নীত করে আমরা শেষ করবো না। আমরা আমাদের জানেন আমাদের ডক্টর তৌহিদ আছেন এখানে, ডক্টর তৌহিদ উনি অধ্যাপক। আপনি জানেন টিটি ইনস্টিটিউটের উনি অধ্যাপক ছিলেন, এখনও অধ্যাপনা করছেন। কয়েকটা মেডিকেল কলেজের সাথে জড়িত আছেন, বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছেন। এ ধরনের অসংখ্য ডাক্তার আমাদের কাছে আছে। আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আমরা সব সময় এই ডাক্তারদের টিম বিভিন্ন চক্ষু কেন্দ্র, মেডিকেল টিম বিভিন্ন জায়গায় দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। গর্ভবতী নারীদের সেবা করব, অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। আমাদের বিশাল পরিকল্পনা আছে এ নিয়ে। যেহেতু আমাদের আমিষ জানাব শফিক সাহেবও একজন ডাক্তার। যাতায়াত অবকাঠামো উন্নয়ন, এটা বলাই বাহুল্য। চিকন চিকন রাস্তা, এমন রাস্তা বানায় যে রাস্তাগুলো 5 মাস 6 মাসও যেতে পারে না। অর্থাৎ এখানে যথাযথভাবে বাজেট বরাদ্দ যেটা হয় সেটা ব্যয় করা হয় না। আমাদের ইঞ্জিনিয়ার তৌফিক ভাই আছেন, উনি অত্যন্ত দক্ষ সুদক্ষ একজন ইঞ্জিনিয়ার। আমরা অনুরোধ করেছি ওনাকে যে ভাই যদি আমরা নির্বাচিত হই, আপনি সময় দিতে হবে কেরানীগঞ্জের অবকাঠামো উন্নয়নের, এবং সেটা দেখবেন আপনারা আমরা প্রতিটি স্থানে একটা সুন্দর ঢাকা 2 আসন করে দিব। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই ব্যাপারে। 100% যদি বাজেট ব্যবহার করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। প্রশাসনিক উন্নয়ন, এক কথায় আমি বলবো প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা মানুষের সেবক হিসাবে প্রস্তুত করব। তারা প্রভু নয়, তারা পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করবে। তারা ঘরে এসে সেবা দিয়ে যাবে। জমির ব্যবসায় যে দুর্নীতি হয় সেটা বন্ধ হয়ে যাবে। প্রশাসনকে আমরা ঢেলে সাজাবো ইনশাল্লাহ। আমরা সহজে আপনারা প্রশাসনিক সেবা পাবেন, 1 পয়সাও ঘুষ দিতে হবে, 1 পয়সা। আপনারা জানেন পরিস্থিতি কি, এর কারণ হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যে ছেলে মেয়েদেরকে রাজনীতিবিদরা নষ্ট করে ফেলে তারাই দুর্বৃত্তে পরিণত হয়। আমরা এ থেকে বের হব। আমরা পুলিশকে এমনভাবে প্রশিক্ষিত করব যে কোনো মিথ্যা মামলা হবে না। কোনো মিথ্যা মামলা যদি দেওয়া হয় কারণ আমি প্রমাণিত হলে যে পুলিশ মামলা লিখলো, যারা করলো, তারা সেই ব্যয়ভার বহন করবে। আমরা চাই না কোনো পরিবারকে নিঃস্ব করতে। আমরা কোনো পরিবারকে মামলার মাধ্যমে নিঃস্ব করতে চাই না। কৃষি কল্যাণ, আপনারা জানেন কেরানীগঞ্জের 3/4 এরিয়া হলো কৃষি কাজের জন্য এখন ব্যবহৃত হচ্ছে। আগে ছিল 90%। এখন সেই কৃষকরা কিন্তু যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। আমরা তাদের মূল্যায়ন, কৃষকের কল্যাণে কাজ করব। একই সাথে এই কৃষক শ্রমিক সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করব ইনশাআল্লাহ। 9 নম্বর হলো পরিবেশ ও জলবায়ু। বলাই বাহুল্য, আপনারা যদি বিভিন্ন জায়গায় যান, ইভেন উপজেলা দিয়ে যদি আপনারা ইয়ার দিকে যান, রাজাবাড়ির দিকে যান, বাস্তার দিকে, দেখবেন ওপেন জায়গায় সকল ময়লা এনে চালানো হচ্ছে। জিঞ্জিরার ময়লা বিভিন্ন জায়গাতে দুর্গন্ধে 1 মাইল 2 মাইল টিকা যায় না। তারপরে আপনি এখানেও দেখবেন এই যে আমাদের বাড়ির সামনে ফেলছে, এটা তো হতে পারে না। আমরা নগরায়নের মাধ্যমে এটা আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। এই জিনিসটা থেকে বের হয়ে আসবো আমরা, এবং এই
ময়লা আবর্জনা দিয়ে আমরা নতুন কিছু করতে চেষ্টা করব। আরেকটা জিনিস, নদী এবং খালগুলো সব ভরাট হয়ে গেছে। খাবারে অবস্থিত হেমায়তপুরে চামড়া শিল্প অনেকটা ক্ষতি করছে নদী পানি, যদিও ইটিপির মাধ্যমে সেই পানি এই করার দরকার ছিল, সেটা কতটুকু ব্যবহার হয় আমার সন্দেহ আছে। তো আমরা এই নদী খনন করব, চুরি ছাড়া ড্রেজিং করব, খাল খনন করব, ইনশাআল্লাহ পানি প্রবাহিত হবে। 10 তথ্য প্রযুক্তির উন্নয়ন, এটা আমরা বর্তমান যুগের চাহিদা ইয়াং জেনারেশনের জন্য আমরা সেটা করবো ইনশাআল্লাহ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা সকল ধর্মের আমরা সবলভাবে দেখব এবং সেগুলোর উন্নতি সাধন করব। নৈতিক শিক্ষা ধর্মই দিয়ে থাকে, আমরা সেই নৈতিক শিক্ষার মান উন্নত করার জন্যই সে কাজগুলো করব। রাজনৈতিক সংস্কার, সকল রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে আমরা পরামর্শ সভা করব, যাতে কেরানীগঞ্জের সকল সমস্যার সমাধান আমরা সম্মিলিতভাবে পরামর্শের মাধ্যমে করতে পারি। আপনারা সেটার অংশীদার হবেন সাংবাদিক ভাইরা। প্রবাসী কল্যাণ, কেরানীগঞ্জের ঘরে ঘরে একজন মিনিমাম, উপরে 4 জন 5 জন 6 জনও থাকে বিদেশে, এদের কেউ নাই, অভিভাবক নাই, এরা হলেন এতিম, তাদের পরিবার হয়ে যায় আরো এতিম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের রেমিটেন্সের বেশিরভাগ দিয়ে থাকে আমাদের এই কেরানীগঞ্জ এবং সাভারের জনগণ। আপনার খোঁজ দিয়ে দেখেন, ম্যাক্সিমাম রেমিটেন্স আমরা দিই, সেই রেমিটেন্স ধারীরাই থাকে সবচেয়ে অবহেলিত। আমরা তাদের প্রতি যা যা করণীয়, তাদের পরিবারদের জন্য যা যা করণীয় সব করবো ইনশাআল্লাহ। নারী ও শিশু কল্যাণ, এটা আরেকটা হবে হওয়ার দিন, আমরা নারী ও শিশু কল্যাণের সার্বিক উন্নয়ন করবো ইনশাআল্লাহ। সুবিধা বঞ্চিত নারীদেরকে, অনেক নারী আছে স্বামী নাই, বাচ্চা 2-3টা, অনেক কষ্টে থাকে, আমরা সেগুলো দেখতে। গণমাধ্যমের স্বাধীনতা, ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন করতে পারবেন, যদি আমি এমপি হই, মন্ত্রী হই, যাই হই না কেন, মনে রাখবেন আপনারা খোলাখুলিভাবে আমাকে প্রশ্ন করতে পারবেন যে কোনোভাবে, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাহাবী করেছিলেন যে আপনার পাঞ্জাবির এত বড় হলো কেন, আমাদের ছোট হলো কেন। সুতরাং আপনারা ব্যক্তিগতভাবে আপনারা সেই ওপেন থাকবে। কেরানীগঞ্জ এবং সাভারের প্রেস ক্লাবের আমরা উন্নতি করব, সেখানে কোনো দলীয়তা থাকবে না, সেখানে সবার সহ অবস্থান থাকবে, এখানে কোনো দলীয়করণ করা যাবে না। তাদের দলের মধ্যে টেনে টানা হলে তখন আর সেই সাংবাদিক থাকে না, তারা দলের দলীয় কর্মীতে পরিণত হয়, আমরা সব হতে দেব না। স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিচিত হয়, সেটা আমরা চেষ্টা করব। যুব ক্রীড়া, এটা মাস্ট, আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে অন্তত বড় খেলার মাঠ তৈরি করব, যেখানে ক্রিকেট খেলা হবে এবং ফুটবল, যেটা দিয়ে জাতীয় পর্যায়ে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। যুবক শ্রেণীকে, কিশোর যুবকদেরকে আমরা মাদক থেকে বিবৃত রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। সাংস্কৃতিক বিকাশ হবে 17 নম্বরে। 18 নম্বরে শ্রমিক কল্যাণ করব, আমরা সব কিছু সহজলভ্য করবো, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইত্যাদি। সম্পূর্ণ নাগরিকদের প্রতি অঙ্গীকার। বিশ্বাস করেন, আমি ওই যে কোথায় গেলাম, কোথায় নাম শুনছেন আপনারা, বাস্তা ইউনিয়নের একটা গ্রামের নাম, মালিভিটা থেকে একটা মাত্র রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ওই গ্রামে যেতে হয়, পুরোটাই হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে আমি একটা ঘরে দেখলাম একটা ভাই এবং একটা বোন একেবারেই পঙ্গু, বসা থেকে উঠতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, তাদের দেখভাল করার কেউ নাই। এই ধরনের অনেক ঘরে আছে, আমরা জানি না, আমরা খুঁজে এই ধরনের প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে আমরা বের করব। একই সাথে যত গরিব দুঃখী আছে, যারা খাবার পায় না, অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, সেই সাধারণ মানুষের জন্য আমরা কাজ করব। এটা আপনি আমার দলীয় ঘোষণা থেকে আমি বলছি, শুধু কেরানীগঞ্জ নয়, সর্বত্র ইনশাআল্লাহ আমাদের দল সেটা করবে। প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি একটা নৈতিক সমাজ যদি আমরা গঠন করতে না পারি, মানুষকে যদি চারিত্রিক আদর্শ মানুষ হিসাবে পরিণত করতে না পারি, কোনোদিন বাংলাদেশের সুশাসন কায়েম হবে না।
রাজনীতিবিদরা যদি দুর্নীতিপরায়ণ হয়, রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ হয়, রাজনীতিবিদরা যদি অবৈধ অর্থের মালিক হয়, তারা যদি গুন্ডা এবং হুন্ডা বাহিনী, তাদেরকে বের করে নিয়ে আসবো এবং একটা সমাজ কায়েম করব, যেই সমাজে কোনো মানুষে ভেদাভেদ থাকবে না, সাদা কালোতে ভেদাভেদ থাকবে না, ধনী গরিবে ভেদাভেদ থাকবে না, ছোট বড় ভেদাভেদ থাকবে না, নামাজের কাতারে যেভাবে দাঁড়ানো হয় ঠিক প্রত্যেকটি মানুষের অধিকার থাকবে সেরকম। এবং আমরা এমন এক সমাজ কায়েম করব যে সমাজে আপনার দেখবেন না দুর্নীতি, যে সমাজে দেখবেন না মাদক ব্যবসা, যে সমাজে দেখবেন না চাঁদাবাজি, যে সমাজে সকল মানুষ থাকবে মানে সেই শান্তি আর শান্তির সমুদ্রে। মহান আল্লাহ তাআলা আমাদের আপনাদের মাধ্যমে এই কথাগুলো সর্বত্র প্রচার করে আমাদের নির্বাচনে বিজয়ের পথকে সহজ করে দিন। এবং আমরা আপনার 54 বছরে দেখেছেন যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে দেশের সাম্য প্রতিষ্ঠা করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে। ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ এবং 11 দলীয় ঐক্য জোট আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেই সমাজ কায়েম করার জন্য। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন আমিন। আপনাদের প্রশ্ন